আসসালামু আলাইকুম, আমি রিসালাত সানরাইসা পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো তোমাদের আর কিছুদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এখন শেষ মুহূর্তে তুমি কিভাবে আসলে পড়বা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কী, কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে লাস্ট মোমেন্টে পড়লে আসলে তোমার চান্স পেয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, এই জিনিসগুলো নিয়ে আসলে আমি আজকে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল তোমাকে আসলে জানতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কেমন। কজ তুমি একটা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, এক এক ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এক এক রকম। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সেই ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন সেটা সম্পর্কে তোমার জানাটা খুবই জরুরি। সো আমরা তাহলে ডিসকাস করি। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইনলি হলো তোমার 1.25 করে মার্কসের প্রশ্ন থাকে। একটা পার কোশ্চেনের জন্য 1.25 মার্কস থাকে। টোটাল কোশ্চেন 80টা হয় অ্যান্ড পূর্ণ মার্কস 100 থাকে। রাজশাহী ইউনিভার্সিটি আসলে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যাদের আসলে জিপিএ কম, কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে জিপিএর উপরে কোনো মার্কস নাই। সো এটা হলো সবার জন্য আসলে একটা কম্পিটিটিভ প্লেস, যেহেতু এখানে জিপিএর জন্য কোনো মার্কস নাই। সো এই জিনিসটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো এখানে আসলে তোমরা যদি একটু ট্রাই করো তাহলে কিন্তু চান্স হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, কারণ 1.25 হলো তোমার এক একটা কোশ্চেনের মার্কস। মানে তুমি যদি 4টা কোশ্চেন ভুল করো, একটা যদি ঠিকও করো, তাহলে সেক্ষেত্রে তোমার কত হচ্ছে 0.25 ইন্টু 4, মানে তোমার 1 মার্কস কাটা যাচ্ছে অ্যান্ড স্টিল তোমার 0.25 হলো প্লাস হচ্ছে তোমার টোটাল মার্কসের সাথে। সো এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট। সো তোমরা যদি একটা প্রপার গাইডলাইন পেয়ে সেই অনুযায়ী যদি পড়ো তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য কিন্তু বেনিফিটেড হবে। সো তাই আমি আজকে তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন দেবো। এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে আসে কি কি। ফিজিক্স আসে হলো তোমার 25টা কোশ্চেন, কেমিস্ট্রি হলো 25টা কোশ্চেন, ম্যাথ 25টা, হয় বায়ো অথবা বায়ো প্লাস ম্যাথ, অ্যান্ড আইসিটি হলো তোমার 5টা। এটা হলো তোমাদের টোটাল কোশ্চেন, ঠিক আছে। অ্যান্ড প্রতিটা কোশ্চেনের জন্য হলো তোমার 1.25 মার্কস, ঠিক আছে। এখন তোমাদের আসি হলো এই 3টা সাবজেক্ট হলো তোমাদের দাগানো হলো ম্যান্ডেটরি, মানে তোমরা যাই করো না কেন তোমাদেরকে এগুলো থেকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আইসিটির বিষয়টা অনেকে বলে যে আপু আইসিটি তো আমি পারি না, সো আইসিটি থেকে আসলে আমি অ্যান্সার করতে পারবো না, এখন আইসিটিতে আমার যদি মার্কস না আসে তাহলে আমি পাস করবো না ফেল করবো। অ্যাকচুয়ালি অনেকে বলে যে কি আইসিটিতে দাগায় যদি মার্কস পাও তাহলে পাস করবা, অনেকে বলে যে কি এটা আসলে ম্যান্ডেটরি না, ফেল করলেও এটা টোটাল মার্কসের সাথে কাউন্টেবল না। সো আমি পার্সোনালি বলবো যে তোমরা আইসিটির জন্য প্রিপারেশন নাও। কেন তুমি 5টা এমসিকিউ এমনি ফেলে রাখে দিবা? 5টা এমসিকিউ তোমার টোটাল হলো 5 ইন্টু 1.25, মানে তোমার 6.25, টোটাল হলো তোমার এতগুলো মার্কস। সো সেই জায়গায় তুমি কেন আইসিটির জন্য তুমি মার্কসটা ছাড়ে দিবা? এটা হলো তোমাদের একটা বিষয়। সো আমার জন্য পার্সোনালি মনে হয় যে কি তোমাদের আইসিটির প্রিপারেশন নেওয়া উচিত। এখন আইসিটি আসলে কোথা থেকে পড়বা? তোমার পড়া নাই নাকি পড়া আছে ডাজন্ট ম্যাটার, তুমি তো এইচএসসি দিয়ে আসছো তাই না? সো এইচএসসিতে তো তুমি আইসিটি পড়ছো, পড়ে পাশ করে তো আজকে এখানে। সো আইসিটিতে তোমার মেডিকেল সরি ভার্সিটিতে হলো তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আইসিটিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো মেইনলি হলো তোমার এইচএসসি লেভেলের। মানে এইচএসসিতে তোমরা যেমন মাহবুব স্যারের বই পড়ছো বা আদার্স কোনো রাইটারের বই পড়ছো, ওই রাইটার্সদের বইয়ের যে শেষের অনুশীলনীর এমসিকিউগুলো আছে, ওই এমসিকিউগুলো পড়লেই ওখান থেকে হলো আইসিটি কভার হয়ে যায়। ইভেন আমার নিজেরও কভার হয়েছে। সো আইসিটির জন্য হলো তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার সময় তুমি যেই আইসিটি বই পড়ছো সেই বই থেকে তোমার আইসিটির এমসিকিউ পড়বা অনুশীলনীর। সো আমাদের হলো যারা তোমরা অ্যাডমিশন ভেঞ্চার্সের পেইড গ্রুপে অ্যাড আসো তারা অলরেডি আইসিটি সাজেশন পেয়ে গেছো। ইভেন যারা অ্যাড নাই তারা যদি পাইতে চাও তাহলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমাদেরকে পেজে নক করতে পারো। তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে গেলে তোমরা এই সাজেশন ফ্রি পেয়ে যাবা। এটা গেল হলো তোমার আইসিটির বিষয়। এখন আসি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথের বিষয়। ফার্স্ট অফ অল এখানে আমি তোমাদেরকে একটা বলবো, তোমাদের হাতে হলো একটা অপশন থাকে যে হয় তোমরা ম্যাথ দাগাতে পারবো অথবা শুধু বায়োলজি অথবা বায়োলজি প্লাস ম্যাথ। এখন তোমাদের জন্য কোনটা আসলে সুবিধাজনক প্লাস বেনিফিটেড চুজ করা। বেসিক্যালি যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা কিন্তু ম্যাথ খুব একটা করে না। এখন এই জায়গায় তুমি ম্যাথ একদমই পারতেছো না, তোমাকে এখন 12 থেকে 13টা ম্যাথ দাগাইতে হবে। সেই জায়গায় তুমি 12 থেকে 13টার মধ্যে 2-3টা মাত্র ম্যাথ পাচ্ছ। সো তোমার তো আগেই পজিশন আউট হয়ে যাচ্ছে, ঠিক না? সো সেই জায়গায় আমি বলবো যাদের ম্যাথ একদমই করা নাই তারা বায়োলজি দাগাবা। এমন না বিষয় যে তুমি যদি বায়োলজি দাগায় যদি ভালো ম্যারিট আনতে পারো, ভালো মার্কস আনতে পারো, তাহলে তোমার সিট কনফার্ম হয়ে যাচ্ছে। কিন্তু তুমি বায়োলজি প্লাস ম্যাথ দাগায় সব সিটের উপরে এক্সাম দিয়ে আসলে বাট তোমার মার্কস আসলো না, সো সেই জায়গাতে তোমার এক্সাম দিয়ে আসলে লাভ নেই।
সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের যদি এরকম বেসিক হয় যে কি হলো আমি বায়োলজিতে মাত্র 2-3টা কারেক্ট করতে পারতেছি, সো তাদেরকে আমি বলবো ম্যাথ দাগাইতে। বাট যারা এভারেজে আসো তাদেরকে আমি অবভিয়াসলি সাজেস্ট করবো যে তোমরা বায়ো প্লাস ম্যাথ দাগাও। কারণ এটা আমি 2 ক্যাটাগরির স্টুডেন্টকে সাজেস্ট করবো, যাদের আসলে বায়োলজি ম্যাথ ইকুয়ালি আছে অ্যান্ড যাদের জন্য হলো একটা সিট ম্যান্ডেটরি, মানে এখনও কোথাও চান্স হয়নি বাট তোমার একটা সিট লাগবে। তো তাদের জন্য হলো এই সাজেশনটা। কেন? কারণ বায়োলজি এবং ম্যাথ দাগালে তোমার জন্য আসলে রাজশাহী ইউনিভার্সিটির যতগুলো ফ্যাকাল্টির যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট এলিজিবল হয়ে যাবে। সো এই জায়গায় তোমার যদি একটা সিট যদি ম্যান্ডেটরি হয়ে থাকে তাহলে তোমার জন্য বায়োলজি প্লাস ম্যাথ দাগানোটা ম্যান্ডেটরি, ঠিক আছে? সো এখান থেকে হলো তোমাদের এটা বিষয়। এখন বায়োলজি যারা দাগাবে তারা আসলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পায় না, সিটের বিষয়টা আমি বলতেছি যে সিট আসলে কম বা বেশির যে বিষয়টা আসতেছে। বায়োলজি যারা দাগাবে ম্যাথ দাগাবে না তারা হলো ম্যাথ রিলেটেড সাবজেক্ট, লাইক হলো তোমার কেমিস্ট্রি অথবা হলো তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল, সিএসসি, ট্রিপলই, এমএসসি, এই সাবজেক্টগুলো, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো পাবে না। অ্যান্ড যারা বায়োলজি দাগাবে না, জাস্ট ম্যাথ দাগাবে, তারা হলো তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্ট লাইক বোটানি, জুওলজি, ফার্মাসি, জেনেটিক্স, এই সাবজেক্টগুলো পাবে না। বাট যারা বায়োলজি প্লাস ম্যাথ দাগাবে তারা কিন্তু সব সাবজেক্টের জন্য এলিজিবল হবে। অ্যান্ড এই যারা বায়োলজি অ্যান্ড ম্যাথ দাগায় এদের কিন্তু কাট মার্কসও অনেক হলো তোমার কম থাকে, প্লাস এদের ওয়েটিং লিস্টও অনেক দূর পর্যন্ত টানে। সো যাদের জন্য একটা সিট ম্যান্ডেটরি তারা অবভিয়াসলি বায়োলজি প্লাস ম্যাথ দাগাবে। এখন আসি বাকিগুলোতে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তোমাদের ফিজিক্সে থাকবে হলো 25টা কোশ্চেন অ্যান্ড কেমিস্ট্রিতে থাকবে 25টা কোশ্চেন। মজার বিষয় কি জানো? মজার বিষয় হলো যে কি আরইউএ ম্যাথ কোশ্চেন মোটামুটি হার্ড করে, বাট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি খুব একটা হার্ড হয় না। মানে এখানে একদমই তোমাদের হলো হাতে কলমে তোমরা করতে পারবা অ্যান্ড অনেক কম সময় লাগবে, এই টাইপেরই কোশ্চেন দেয়। এখন এটা কভার করবা কীভাবে? কেমিস্ট্রি তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখো তাহলে তোমরা দেখবা যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির কিন্তু অনেক কোশ্চেন অনুশীলনী থেকে তোলা। ইভেন আমি যখন পরীক্ষা দিই তখনও কিন্তু আমাদের সময় ফিজিক্সের অনেক কোশ্চেন অনুশীলনী থেকে আসছিল। সো তোমার জন্য অনুশীলনী কভার করা অনেক বেশি ইম্পর্টেন্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য। অ্যান্ড মানো আর না মানো, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু খুবই 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 বেশি রিপিট হয়। কোশ্চেন না, কোশ্চেন প্যাটার্ন, মানে তোমার একই ধরনের কোশ্চেন, অনেক সময় কোশ্চেনও রিপিট হয়ে যায়। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার জন্য মাস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওকে? এই জিনিসগুলো দেখবা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বিষয়ে যদি কথা বলি তাহলে আমাদের সময় হলো পরপর 1 তারিখে হলো আমরা 1 মার্চ ঢাকার পরীক্ষা দিছিলাম অ্যান্ড 5 মার্চ হলো আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম ছিল। সো ঢাবির এক্সাম দেওয়ার পরে আমার মোটামুটি আর কি মাথা টাথা খারাপ ছিল, কারণ এক্সাম খারাপ হয়েছিল, মন টনও ভাঙে গেছিলো, কজ ভার্সিটি প্রিপারেশন, সো টার্গেট অবভিয়াসলি ঢাবি হবে। বাট সেখানে হলো তোমার ঢাবি মিস হয়ে গেছে, মানে মিস হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন, ভালো ম্যারিট আসবে না বা এরকম একটা সিচুয়েশন। এই সময় 5 তারিখে ঢাবির পরীক্ষা দিতেই যাবো না, এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় দাঁড়ায় আমি 4 তারিখে যখন রাজশাহীতে যাই 5 তারিখে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে, আমি কিন্তু মাঝখানে কিন্তু একদিনও পড়িনি ঢাবির পরীক্ষা দেওয়া আসার পরে। বাট মানে 4 তারিখ রাতের বেলা আমি হলো বসে বসে ওই একটা কোশ্চেন ব্যাংক নিয়ে গেছিলাম রাবির। সো ওই কোশ্চেন ব্যাংক বসে বসে জাস্ট প্রিভিয়াসের কোশ্চেন দেখছিলাম। অ্যান্ড ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি অর লাকিলি যেটাই বলো না কেন, আমার কিন্তু অনেক কোশ্চেন কমন চলে আসছিল। অ্যান্ড সেটা কিন্তু আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করছে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসি তোমরা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা কীভাবে, তাই না? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রতিটা জিনিসের একটা ক্যাটাগরি থাকে। আমার মতো যদি আগের রাতে সলভ করতে যাও তাহলে তোমার ম্যারিট আসবে, বাট যদি বেসিক খারাপ থাকে তাহলে নাও আসতে পারে, ঠিক আছে? সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন সলভ করার জন্য একটা বিষয় আছে। এখন তোমাদের যাদের আসলে খুব একটা বেটারভাবে কিছু করা নাই তারা কি করবা, যাদের অলরেডি খুব একটা ভালোভাবে কভার হয়ে গেছে তারা ইয়ার ওয়াইজ সলভ করতে পারো। যে তুমি একটা ইয়ার ওয়াইজ কোশ্চেন নিলা অ্যান্ড হলো সলভ করা শুরু করলাম, কারণ তোমার সব কিছুই জানা আছে। বাট যাদের আসলে জিনিসগুলো জানা নাই তাদের জন্য হলো অপশন চ্যাপ্টার ওয়াইজ। তোমরা আসলে সলভ করবা হলো চ্যাপ্টার ওয়াইজ। কেন? কারণ তুমি যখন একটা চ্যাপ্টার যখন সলভ করো তখন ওই চ্যাপ্টারের কী কী সূত্র, কী কী ফর্মুলা আছে, কী কী থিওরাম আছে, কোন কোন টপিকগুলো না, সেই জিনিসগুলো তোমার মাথায় তখন ইনস্ট্যান্ট থাকে। অ্যান্ড ইনস্ট্যান্ট তুমি যদি হলো ওই টাইমে যদি একটা পরীক্ষা দাও বা একটা যদি সলভ করো কোনো জিনিস বা একটা যদি এক্সাম নিজে নিজে দিতে বসো তাহলে ওই টাইমে তোমার মাথায় কিন্তু সব কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। সো তোমাদের জন্য হলো বেস্ট অপশন হলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করা। বাট তোমাদের অলরেডি হলো বেসিক ক্লিয়ার আছে অ্যান্ড তুমি সব জানো, তাহলে সেক্ষেত্রে তুমি টাইম বাঁচানোর জন্য বা টাইম সেভ করার জন্য ইয়ার ওয়াইজ সলভ করতে পারো।
তুমি ইয়ার ওয়াইজ সলভ করে তোমার টাইম সেভ করলে সেই টাইমে তুমি অন্য কিছু প্র্যাকটিস করতে পারো। বাট আমার কাছে হলো যা মনে হয় চ্যাপ্টার ওয়াইজ সলভ করা হলো বেটার অপশন। আমরা আমাদের অ্যাডমিশন ভেঞ্চার্স প্ল্যাটফর্মে চ্যাপ্টার ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ দুইভাবেই হলো আমরা রাবির যে হলো তোমার কোশ্চেন প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা এক্সাম নিয়ে থাকি। অ্যান্ড রাবির হলো যে মডেল টেস্টগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি তৈরি করতেছি অনেক অ্যানালাইসিং করে, অ্যান্ড অনেক কিছুই ওখানে তোমাদের ইনক্লুডেড আছে। সো আই হোপ দ্যাট তোমরা ওখানে কোশ্চেন যে টাইপগুলো আছে সেই টাইপগুলো যদি ফলো করো অ্যান্ড তোমাদের ওখানে কোনো ভুল গেলে যদি ইনস্ট্যান্ট যদি ওই গ্যাপটা ফিল আপ করে নাও, হোপ দ্যাট তোমরা পরীক্ষায় ভালো করবা। সো তোমরা চাইলে আমাদের অ্যাডমিশন ভেঞ্চার্সের প্ল্যাটফর্মে গিয়ে নক করে আমাদের পেইড এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এখন আসি হলো তোমার কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের বিষয়ে গেলাম যে এটা আসলে তোমরা কীভাবে পড়বা, ঠিক আছে। সো কেমিস্ট্রি ফিজিক্সের বিষয়ে আমি বললাম যে অনুশীলনী প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই দুইটা, অ্যান্ড তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। এক্সাম দিলে কি হবে, এক্সাম দিলে রাবির কোশ্চেন কিন্তু খুব একটা তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি সলভ করো তাহলে দেখবে খুব একটা কিন্তু টাফ হয় না বা হার্ড হয় না। সো সেই জায়গায় দাঁড়ায় তোমার হলো ভুল আসলে মানুষের কোথায় হয়, ভুলগুলো হয় হলো ওখানে গিয়ে যে তোমার একটা ইজি কোশ্চেন আসছে অ্যান্ড তুমি হলো কিছু না বুঝে অ্যান্সার দাগায় দিচ্ছ, দ্রুত করতে চায়। সো এই জায়গাগুলোতে যায় ভুল করে। এই জায়গাগুলো থেকে ওভারকাম করার জন্য, খুব ইজি ইজি কোশ্চেন যেন ভুল না হয় সেই জায়গাটা থেকে ওভারকাম করার জন্য তোমার আসলে এক্সাম দেওয়া দরকার। সো সেই জন্য আমি বলবো যে কি বেশি বেশি যদি এক্সাম দাও তাহলে তোমার নিজের গ্যাপগুলো ক্লিয়ার হবে, অ্যান্ড বেশি বেশি এক্সাম দেওয়ার জন্য তোমরা আমাদের এক্সাম ব্যাচের এক্সামগুলো এনরোল করতে পারো। তোমরা আমাদের এক্সাম ব্যাচের যে এক্সামগুলো আছে সেগুলো এনরোল করতে পারো। তোমাদের হলো আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ কোথা থেকে কি পড়বা, কি কি দাগানো উচিত, কি কি দাগানো উচিত না, এই নিয়ে আমি তোমাকে অলরেডি বলে ফেলছি। এখন লাস্ট মোমেন্টে তোমার আসলে কি করা উচিত সেই জিনিসটা সম্পর্কে আমি খুব একটা ডিটেলস বলবো না, কারণ তোমাদের হাতে এখন বেশি সময় নেই। সো যেটুকু তোমার জন্য ম্যান্ডেটরি অ্যান্ড যেটুকু করলে তুমি একটা সিট কনফার্ম করতে পারবে সেই গাইডলাইনটুকু আমার দেওয়া শেষ। এবার আসে তোমাদের আসলে অনেকে অলরেডি ডিপ্রেসড যে আপু মেডিকেলে সবার হয়ে যাচ্ছে, ঢাবিতে হয়ে যাচ্ছে, জবিতে হয়ে যাচ্ছে, বাট আমার তো কোথাও মেরিট আসতেছে না। সো আমি এখন তাহলে কি করব, এত জায়গায় আমি একটাতেও চান্স পাচ্ছি না। এখন তোমার কোশ্চেন আসে যে লাস্ট মোমেন্ট, এখন তোমার কোশ্চেন আসে যে তোমার আসলে কম্পিটিটরস কারা, কম্পিটিটরস এটা হলো তোমার এখন কোশ্চেন, ঠিক আছে। তোমাকে ফার্স্ট অফ অল এটা থিঙ্ক করতে হবে। তুমি রাবিতে গেলে দেখবা যে কি সব স্টুডেন্টরা ওখানে এক্সাম দিচ্ছে, ইভেন তুমি তোমার চারপাশে তাকালেও দেখা পাবা। কারণ অনেকের এই ট্যাগটা নেওয়া অনেক বেশি দরকার যে আমি ঢাবিতে পাইছি, আমি রাবিতে পাইছি, আমি চবিতে পাইছি, আমি জিএসটিতে পাইছি, বুয়েটে পাইছি, এই ট্যাগগুলোর অনেকের দরকার। এই জন্য অনেকে শখ করে সব জায়গায় এক্সাম দেয়, বুঝছো। সো তোমার এখানে কম্পিটিটরস তারা না যারা অলরেডি মেডিকেলে পায়ে গেছে, যারা অলরেডি ডিউতে পায়ে গেছে, যারা অলরেডি বুয়েটে পায়ে গেছে, দে আর নট ইউর কম্পিটিটরস। কারণ তারা অলরেডি ওগুলোতেই পড়বে। কেউ ডিউ ছাড়ে আসলে আরিউতে আসবে না, যদি একটা ভালো সাবজেক্ট পায় অবভিয়াসলি। কেউ মেডিকেল ছাড়ে আরিউতে আসবে না, কেউ বুয়েট ছাড়ে আরিউতে আসবে না। সো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখন এখানে কিন্তু তোমাদের কিন্তু অনেকজন কিন্তু আগে আউট অফ লিস্ট হয়ে যাচ্ছে যাদের সাথে তুমি আসলে কম্পিট করছো অলরেডি আগে। এখন আসি বাকিদের মধ্যে অনেকে এমনিতে এক্সাম দিতে আসছে, এরা অলরেডি প্রাইভেটে পড়বে কনফার্ম, যে এরা প্রাইভেটেই পড়বে, টাকা পয়সা আসছে বাপ মায়ের, বড় লোকের ছেলে মেয়ে, একটা আমি প্রাইভেটে পড়বো। সো এরাও আউট অফ লিস্ট। তোমার কম্পিটিটরস হলো সেই 50 to 60% স্টুডেন্ট যারা আসলে তোমার মতে এখনো কোথাও চান্স পায়নি। সো এই 50 to 60% স্টুডেন্টের মধ্যে তুমি কিন্তু লাস্ট পজিশনে নাই, তুমি কিন্তু একটু আগাই আছো তাদের থেকে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। অ্যান্ড আমি যে তোমাদেরকে প্যাটার্নগুলো বললাম, যে স্টেপগুলো বললাম, এগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা আরও 10 স্টেপ আগায় যাবা। সো এই জিনিসগুলোই হলো তোমার মাথায় রাখতে হবে। লাস্ট মোমেন্টে এসে ডিপ্রেসড হওয়া যাবে না যে আমার এত জায়গায় হচ্ছে না, আমি এখন কি করব। যখন একটা মেডিকেল অ্যাসপিরেন্ট স্বাভাবিকভাবে যখন মেডিকেল হবে না তখন তার খারাপ লাগবে, ডিপ্রেসড হবে। অ্যান্ড ইভেন যখন ভার্সিটি এক্সাম দিতে আসে, যখন জাহাঙ্গীরনগরেও হবে না তখনও তার খারাপ লাগবে, কারণ জাহাঙ্গীরনগরের ইউনিক মেডিকেল প্যাটার্ন। বাট স্টিল তার কাছে অপশন আছে তো নাকি। সো ট্রাই করতে হবে, কখনো হোপ ছাড়া যাবে না। এই জন্য ডিপ্রেশন এরা থেকে বের হোক। সো এটাই হলো তোমাদের মোটামুটি লাস্ট মোমেন্টের জন্য গাইডলাইন। এখন আসি হলো আমি কাট মার্কস। তুমি একটা প্রিপারেশন নিচ্ছ, একটা এক্সাম দিচ্ছ, একটা ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার আইডিয়া আছে। সো তোমার কাট মার্কস সম্পর্কে আইডিয়া থাকা উচিত। আমাদের সময় আমরা আরিউতে 4 শিফটে এক্সাম দিচ্ছি, অ্যান্ড তোমাদের হলো 2 শিফটে এক্সাম হবে। ওকে, শিফট 1 অ্যান্ড শিফট 2। সো তোমাদের জন্য এটা প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট আই ডোন্ট নো, বাট কিছু একটা পয়েন্ট। যাই হোক, কাট মার্কসটা জেনারেলি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে। এটা আমি কখনোই বলবো না যে আমি যেটা লিখে দিচ্ছি সেটাই হবে, এটা অলওয়েজই কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে।
যেমন কোশ্চেন প্যাটার্ন হবে সেরকম টাইপের কাট মার্কস হবে। তবে নর্মালি 62 টু 67 ভিতরেই আসে। খুব কোশ্চেন খুব ইজি হলে হলো তোমার 67 মতো চলে যায়, যদি খুব বেশি ইজি হয়, অ্যান্ড একটু খুব বেশি হার্ড হলে 62 দিকে আসে। মানে তোমার যদি 67 এই পাশে যদি মার্কস থাকে 67 টু 69, তাহলে তুমি কনফার্ম ধরে নাও যে কি তোমার ওয়েটিং থেকে হোক বা যেখান থেকে হোক না কেন একটা সিট কনফার্ম হয়ে যাবে। সো এটা হলো তোমাদের কাট মার্কসের লিস্টটা। এখানে তোমরা দেখা পাচ্ছ যে রাজশাহী ইউনিভার্সিটির 24-25 সেশনের কাট মার্কসটা দেওয়া আছে, যে ফার্মেসি ডিপার্টমেন্টে আসলে হলো তোমার কতটুকু কাট মার্কস গেছিলো, কত পজিশন পর্যন্ত গেছিলো, ক্রপ সায়েন্সে কত মেরিট, কত পজিশন। অ্যান্ড তোমরা এটা দেখলে দেখা পাবা যে এই যে দেখো নিচের দিকে তোমাদের হলো কাট মার্কস হলো 62 ছিল, অ্যান্ড পজিশন হলো 1757 পর্যন্ত গেছে শিফট 2-এ, অ্যান্ড শিফট 1-এ হলো তোমার 2169 পর্যন্ত গেছে, অ্যান্ড হলো তোমার সাইকোলজি সাবজেক্ট আসছে। সো এই জিনিসগুলো তোমরা হলো দেখতে পারতেছো, ঠিক আছে। তো প্রতি বছরই এরকমই মোটামুটি কাট মার্কস আসে। তোমরা যদি এই কাট মার্কসের লিস্টটা যদি তোমাদের দরকার থাকে বা তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের ইনবক্সে তোমরা নক করতে পারো, অ্যাডমিশন ভেঞ্চার্সে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবা। সো এই কাট মার্কস সম্পর্কে তোমার ধারণা থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে এমনভাবে প্রশ্ন দাগায় আসতে হবে বা এমনভাবে অ্যান্সার করতে হবে যেন তোমরা এই কাট মার্কসটা যেন ক্রস না করো, ঠিক আছে, মানে নিচে যেন না নেমে যাও। অ্যান্ড তোমাদের হলো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, সাপোজ যে কি তুমি অলরেডি দাগায় ফেলছো এমন এমসিকিউ, মানে এমন লেভেলের অথবা এমন কোয়ান্টিটির এমসিকিউ দাগায় ফেলছো যে তোমার 70-র মতো মার্কস চলে আসতেছে। সো তোমার চেচে আর মানে অন্য বেশি অত বেশি এমসিকিউ দাগানোর দরকার নেই, যাতে তোমার যাতে ম্যারিটটাই যাতে মানে অনিশ্চিত হয়ে যায়। সো এমন করার তোমার দরকার নেই। তুমি যদি হলো এরকম যদি হয় যে কি 67-68 বা এর নিচে চলে আসতেছে, তাহলে সেক্ষেত্রে তুমি কয়েকটা আন্দাজি দাগাতে পারো, যে যদি ঠিক হয়ে যায়, মানে যেগুলো 50-50-তে আসছে যে হবে কি হবে না, এই টাইপের 50-50 যেগুলো আছেন সেগুলো দাগায় ট্রাই করতে পারো। কারণ ডাবিতে যেহেতু 1.25, আমি আগেই বললাম শুরুতে যে 1.25 করে যেহেতু মার্কস, সো 4টা ভুল হলেও তোমার 0.25 টোটাল মার্কসের সাথে অ্যাড হচ্ছে। সো সেই জায়গায় তুমি এই রিস্কটা নিতে পারো। বাট তোমার অলরেডি 70 মার্কস চলে আসতেছে, সো সেই জায়গায় দাঁড়ায় তোমার তো একটা সিট কনফার্ম হয়ে যাচ্ছে, তোমার তো সিটটা দরকার, তাই না? অ্যান্ড তোমার যদি এরকম হয় যে কি হলো অলরেডি সব জায়গায় চান্স হয়ে গেছে অ্যান্ড তোমার এখন ম্যারিট দরকার, তাহলে সেক্ষেত্রে তুমি দাঁড়াতে পারো। সো এটাই হলো তোমাদের মোটামুটি গাইডলাইন অ্যান্ড আদার্স জিনিস। সো যেভাবে বললাম এভাবে পড়াশোনা করো, হোপ দ্যাট ভালো হবে কিছু। অ্যান্ড যে কোনো গাইডলাইন বা সাজেশনের জন্য আমাদের অ্যাডমিশন ভেঞ্চার্স পেজে নক করতে পারো। আর আমরা তোমাদের শেষ মোমেন্টে অনেক অ্যানালাইসিংয়ের মাধ্যমে অনেক অ্যানালাইজ করে নিজেরা কোশ্চিন তৈরি করতেছি। বিভিন্ন ইউনিভার্সিটির এক্সাম ব্যাচগুলো আমাদের অলরেডি চলতেছে অ্যান্ড সামনেও চলবে। সো তোমরা যে কোনো গাইডলাইন চাইলে আমাদের এক্সাম ব্যাচগুলো এনরোল করতে পারো। ইভেন চ্যাপ্টার ওয়াইজও যদি এক্সাম দিতে পারো, সেক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচগুলো এনরোল করতে পারো। এখানে আমরা সব টাইপের এক্সাম নিচ্ছি। সো অল দ্য বেস্ট ফর অ্যাডমিশন এক্সামস, অ্যান্ড আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকলে হোপ দ্যাট ভালো কিছু হবে। থ্যাংক ইউ।